আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স। অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্সের আজকের আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট অডিট। আজকে আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট অডিট। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফাংশন অফ ম্যানেজমেন্ট অডিট। ম্যানেজমেন্ট অডিটরের কার্যাবলী। ব্যবস্থাপনা নিরীক্ষা অপেক্ষাকৃত ভালো ফলাফল হতে হলে অবশ্যই ব্যবস্থাপনা নিরীক্ষকের দলের মধ্যে বৈচিত্র্য আনয়ন করতে হবে। বৈচিত্র্য আনয়ন বলতে এখানে বোঝানো হইতেছে ব্যবস্থাপনা অডিটরকে অথবা ব্যবস্থাপনা নিরীক্ষকের দলকে অবশ্যই হিসাব বিজ্ঞান, প্রকৌশলী, সমাজবিজ্ঞান এবং অন্যান্য সকল বিষয়ে তার জ্ঞান থাকতে হবে এবং দরকার হলে তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ব্যবস্থাপক নিরীক্ষকের প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা ও নীতি প্রণয়নে সহায়তা দান। হেল্পিং ইন দ্য প্রিপারেশন অফ দ্য প্ল্যান অ্যান্ড পলিসি। ব্যবস্থাপনা নিরীক্ষককে অবশ্যই পরিকল্পনার বিভিন্ন ধরনের দোষ ত্রুটি খুঁজে বের করবে, তা ব্যবস্থাপনা নিরীক্ষকের কাজ নয়। ব্যবস্থাপনা নিরীক্ষক দেখবে ব্যবস্থাপনা যে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বা ব্যবসা প্রতিষ্ঠানে যে নীতি নির্ধারণ করা হয়েছে সে অনুসারে ব্যবস্থাপনা নিরীক্ষক নিরীক্ষা করবে এবং আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা প্রদান করা। অর্থাৎ ব্যবস্থাপনা নিরীক্ষক সংগঠনের টপ লেভেল ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত গ্রহণ করে সে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোনটি উত্তম সিদ্ধান্ত হবে তা গ্রহণ করার ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকে, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়ে থাকে। কেননা ভুল ত্রুটি সিদ্ধান্ত গ্রহণের ফলে কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে সংগঠনের কর্তৃত্ব কাঠামো প্রণয়নের উচ্চ স্তরের ব্যবস্থাপনাকে সহায়তা প্রদান করা। অর্থাৎ সংগঠনের বিভিন্ন স্তরের কর্মী নিয়োজিত থাকে এবং তাদের কার্য পরিধি সম্পর্কে জ্ঞাত থাকে উচ্চ স্তরের ব্যবস্থাপকগণ। ব্যবস্থাপনা নিরীক্ষক সংগঠনের কর্তৃত্ব কাঠামো কিরকম হবে এবং কোন পর্যায়ে কতটুকু কাজ সংগঠিত হলে ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে বা কাজের ব্যাপকতা বৃদ্ধি করতে হবে কিনা ব্যবস্থাপনা নিরীক্ষক তার জন্য দায়িত্ব পালন করে থাকে এবং কোম্পানিকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে থাকে যাতে ভবিষ্যতে কোম্পানির সংঘর্ষ এড়াতে পারে। 4 নম্বর হচ্ছে আভ্যন্তরীণ এবং বাহ্যিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাহায্য করা। যে কোনো ব্যবসা সফলতা মূলত নির্ভর করে ব্যবসা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ বাহ্যিক যোগাযোগের উপর। যদি ব্যবসা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ যোগাযোগ
অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের এক বিভাগের সাথে আরেক বিভাগের, এক কোম্পানির সাথে আরেক কোম্পানির যদি গ্রুপ অফ কোম্পানি হয় এবং ব্যবসা প্রতিষ্ঠান নিয়োজিত একটি ডিপার্টমেন্টের একজনের সাথে আরেকজনের যদি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হয়, অর্থাৎ যদি যোগাযোগ ব্যবস্থা খুব দ্রুত সংগঠিত করতে না পারে, তখন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করতে ব্যাপকভাবে সমস্যার সম্মুখীন হয়ে থাকে। ঠিক তেমনি বাহ্যিক যোগাযোগের ক্ষেত্রেও ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করার ক্ষেত্রে ব্যবস্থাপনা নিরীক্ষক সহায়তা প্রদান করে থাকে এবং সঠিকভাবে বিভিন্ন পার্টির সাথে যোগাযোগ করার জন্য ব্যবস্থাপনা নিরীক্ষক বিভিন্ন ধরনের কৌশল বা বিভিন্ন ধরনের পন্থা উন্নয়নের জন্য পরামর্শ প্রদান করে থাকে ব্যবস্থাপনা নিরীক্ষকগণ। 5 নম্বর হচ্ছে কার্য সম্পাদন পরিমাপে সাহায্য করা। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন সুষ্ঠুভাবে হবে কিনা এবং কার দ্বারা কি পরিমাণ কার্য সম্পাদন করা হবে সেই সম্পর্কে ব্যবস্থাপনা নিরীক্ষকগণ সহায়তা প্রদান করে থাকে এবং যাকে যে পরিমাণ কাজ দেওয়া হয়েছে সে পরিমাণ কাজ সম্পাদন করেছে কিনা ব্যবস্থাপনা নিরীক্ষকের মাধ্যমে তা সুস্পষ্টভাবে জানা যায় এবং যার ফলে প্রতিষ্ঠানের সর্বোচ্চ পরিমাণ মুনাফা সম্ভব হয়ে থাকে যদি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তাগণ তাদের কার্য সম্পাদন সঠিকভাবে সম্পাদন করে থাকে যার যার কার্য। আমাদের 6 নম্বর পয়েন্ট হচ্ছে কর পরিকল্পনা বাজেট প্রণয়নে সহায়তা করা। ব্যবস্থাপনা নিরীক্ষক শুধু ব্যবসা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ, বাহ্যিক এবং উচ্চ স্তরের ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে না, তারা ব্যবসা প্রতিষ্ঠানে কর পরিকল্পনা বাজেট প্রণয়নে সহায়তা করে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় বাজেট, ক্রয় বাজেট, নগদ বাজেট, মূলধন বাজেট প্রণয়নে তারা বিভিন্নভাবে সাহায্য করে থাকে এবং ইনকাম ট্যাক্স প্ল্যানিং করার ক্ষেত্রেও ব্যবস্থাপনা নিরীক্ষকগণ সহায়তা প্রদান করে থাকে এবং ব্যবস্থাপনা নিরীক্ষকগণ কর নির্ধারণ করার ক্ষেত্রে ট্যাক্স অ্যাকাউন্টস কিভাবে মেইনটেইন করতে হবে সেই সম্পর্কে কোম্পানিকে সুস্পষ্ট ধারণা প্রদান করে থাকে ব্যবস্থাপনা নিরীক্ষক। তো আমাদের আলোচনা ব্যবস্থাপনা নিরীক্ষক কার্যাবলী এখানে শেষ। আমরা পয়েন্টগুলো আবার রিপিট করছি। পরিকল্পনা নীতি প্রণয়নের সহায়তা দান, উচ্চ স্তরের ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের সহায়তা দান, সংগঠন কর্তৃত্ব কাঠামো প্রণয়নের উচ্চ স্তরের ব্যবস্থাপকের সহায়তা প্রদান, আভ্যন্তরীণ বাহ্যিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সহায়তা প্রদান, কার্য সম্পাদনের পরিমাপে সহায়তা প্রদান, কর্ম পরিকল্পনা এবং বাজেট প্রণয়নে সহায়তা প্রদান করা। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ব্যবস্থাপনা নিরীক্ষার কৌশল, মেকানিজম and technique of ম্যানেজমেন্ট অডিট। ম্যানেজমেন্ট অডিটের কৌশলকে 3 ভাগে ব্যাপকভাবে আলোচনা করা যায়। প্রথম হচ্ছে প্রাথমিক সেবা পরিচালনা, কন্ডাক্টিং প্রিলিমিনারি সার্ভিসেস। দ্বিতীয় হচ্ছে নিরীক্ষা পরিকল্পনা বা কর্মসূচি, অডিট, মেকিং অডিট প্ল্যান অর প্রোগ্রাম। 3 নম্বর হচ্ছে পরীক্ষা এবং পূর্ণ বিবেচনা, টেস্টিং এন্ড রিভিউইং। তো এখন আমরা পর্যায়ক্রমে প্রতিটা কৌশল বিস্তারিতভাবে আলোচনা করছি। এখন আমরা পর্যায়ক্রমে প্রতিটা কৌশল বিস্তারিত আলোচনা করছি। তো আমাদের প্রথম কৌশল হচ্ছে পরিচালনা বা সেবা। প্রথম কৌশল হচ্ছে পরিচালনা বা সেবা। পরিচালনা সেবাকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে প্রাথমিক সেবা। প্রাথমিক সেবার ক্ষেত্রে নিরীক্ষককে অবশ্যই ব্যবসা সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ ব্যবসায়ের প্রকৃতি, ধরন, উদ্দেশ্য,
উদ্দেশ্য সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিশ্লেষণ ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিশ্লেষণ সম্পর্কে ধারণা করতে হবে এবং আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং দক্ষতা মূল্যায়ন তাকে করতে হবে। ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন এবং উপযুক্ত মূল্যায়ন করতে হবে। নিরীক্ষা করতে হবে এবং প্রতিষ্ঠানের অবস্থান যাচাইয়ের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান যাচাইও করতে হবে, যা ব্যবস্থাপনা নিরীক্ষকের অন্যতম একটি উদ্দেশ্য। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে বর্তমান প্রতিষ্ঠানের অবস্থা বর্তমান বছর থেকে পূর্ব বছরের তুলনা এবং বর্তমান সমজাতীয় প্রতিষ্ঠানের তুলনা করাকে বোঝানো হয়েছে এবং মৌখিক জিজ্ঞাসার মাধ্যমে নিরীক্ষক ইতিমধ্যে সংগ্রহ করেছে তা জানার জন্য লিখিতভাবে নিশ্চিত নিরীক্ষককে ইচ্ছা করলে পরীক্ষা করতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন বিভাগের মধ্যে নিয়োজিত কর্মীদেরকে মৌখিকভাবে যে সকল প্রশ্ন বা তথ্য সংগ্রহ করেছে নিরীক্ষক সে সম্পর্কে তাদের কাছ থেকে লিখিত নিতে পারে। প্রয়োজনীয় সকল তথ্য নিরীক্ষা হচ্ছে এসব তথ্য অন্য যোগসূত্র আছে কিনা তা মতামত প্রকাশ করতে পারে। অর্থাৎ কোনো তথ্য সংগ্রহ করলে ওই তথ্যের সাথে অন্য কোনো তথ্যর যোগসূত্র আছে কিনা অন্য কোনো ভাবে তা যাচাই করা যায় কি না সে সম্পর্কে সে মতামত প্রদান করবে এবং নিরীক্ষা প্রতিষ্ঠানের কর্তৃক কর্মদক্ষতা যাচাইয়ের তুলনা করতে পারবে। অর্থাৎ ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে প্রকৃত মানের স্থাপনে যোগসূত্র এবং বর্তমান তথ্যের সাথে বিগত তথ্যর বিশ্লেষণ করা। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যে সকল কার্যাবলী নিম্ন লোয়ার লেভেলকে দেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে সম্পাদন করা হয়েছে কিনা সেই সম্পর্কিত তথ্যগুলো যাচাই করতে পারবে নিরীক্ষক। ব্যবস্থাপনা নিরীক্ষার একটি কৌশল যাচাই করা এবং বর্তমান বছরের সাথে বিগত বছরের বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ বা তুলনা করা ব্যবস্থাপনা নিরীক্ষকের অন্যতম একটি কৌশল। এখন আমরা আলোচনা করছি প্রাথমিক সেবার পরিচালনা, দ্বিতীয় পয়েন্ট নিরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্যাবলী। এবং অবশ্যই ব্যবস্থাপনা নিরীক্ষকের আরেকটি অন্যতম কৌশল হচ্ছে নিরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ করা এবং এই সকল তথ্যের মধ্যে কি থাকবে? অর্থনৈতিক দিক নির্দেশনা, প্রতিষ্ঠানের গঠনের উপযুক্ততা কোথায়, অর্থাৎ প্রতিষ্ঠান যেখানে গঠন করা হয়েছে তা উপযুক্ত স্থানে করা হয়েছে কিনা সে সম্পর্কে তাকে তথ্য দিতে হবে এবং নিরীক্ষা দক্ষতা এবং সঠিক মাত্রা কতটুকু, প্রতিরক্ষামূলক পদ্ধতি উপযুক্ত সম্পর্কে দেখতে হবে, পরিকল্পনা নীতি পদ্ধতি কতটুকু মানা হয়েছে তা দেখা অন্যতম কৌশল, পরিকল্পনা যা করা হয়েছিল তা বাস্তবের সাথে তুলনা করতে হবে, বিদ্যমান বর্তমান অবস্থার সাথে বিগত বর্তমান অবস্থার তুলনা এবং পার্থক্য করে তার বিচ্যুতির কারণ উদ্ঘাটন করতে হবে, জনশক্তি এবং সরঞ্জামের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে যা ব্যবস্থাপনা নিরীক্ষকের অন্যতম একটি কৌশল এবং প্রতিবন্ধকতা খুঁজে বের করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের নিয়োজিত সকল ধরনের প্রতিবন্ধকতা খুঁজে বের করতে হবে এবং তার অনুসন্ধান করে তা দূর করার জন্য পরামর্শ প্রদান করতে হবে। যদি প্রতিষ্ঠানের অচল অবস্থা থাকে তার কারণ অনুসন্ধান করতে হবে। অর্থাৎ ব্যবস্থাপনা নিরীক্ষক যদি প্রতিষ্ঠানে কোনো ডিপার্টমেন্ট কোনো বিভাগ অথবা টোটাল প্রতিষ্ঠান যদি কোনো কারণে অচল অবস্থা বা বন্ধর পর্যায়ে পৌঁছে যায় তখন ব্যবস্থাপনা নিরীক্ষক সে বন্ধ কেন হয়েছে কি কারণে হয়েছে সেই সম্পর্কিত তথ্যসমূহ ব্যবস্থাপনা নিরীক্ষক কি করে যাচাই বাছাই করে বের করে। এবং যদি কোনো প্রতিষ্ঠান পরিচালনা পদ্ধতি সন্তুষ্ট মাত্রা নির্ধারণ করতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠান যে পরিচালনা করা হচ্ছে সঠিকভাবে এবং যেভাবে পরিচালনা করা হচ্ছে তাতে প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীরা সন্তুষ্ট কিনা অথবা পরিচালনের পদ্ধতি পরিবর্তন করতে হবে কিনা সেটাও নির্ণয় করা ব্যবস্থা নিরীক্ষকের অন্যতম একটি কৌশল। দায়িত্ব অর্পিত ব্যক্তি যদি অনিয়ম করে থাকে তা অনিয়ম সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করা। অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করা হয় বিভিন্ন ধরনের লোকের মাধ্যমে এবং তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে ফলে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হইতে পারে এবং
কাদের কারণে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে বা দায়িত্ব পালন করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে তাদেরকে যথাযথভাবে তাদের সংশোধনের জন্য অথবা তাদের বরখাস্ত অথবা তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। নির্বাহীদের মধ্যে কোনো আভ্যন্তরীণ কোন্দল পরীক্ষিত হলে তা উদ্ঘাটন করতে হবে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান টপ লেভেল ম্যানেজমেন্টের মধ্যে যদি কোনো ধরনের আন্তঃদ্বন্দ্ব থাকে তখন সেটাকে অবশ্যই কি করতে হবে, খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে সেই ধরনের কোন্দলকে কি করতে হবে, আভ্যন্তরীণ কোন্দল উদ্ঘাটন করতে হবে এবং তা দূরীভূত করার জন্য কি করতে হবে, ব্যবস্থা করতে হবে। তা দূরীভূত করার জন্য কি করতে হবে, ব্যবস্থা করতে হবে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পয়েন্ট, নিরীক্ষা কর্মসূচি বা নিরীক্ষা পরিকল্পনা। অডিট প্ল্যানিং এন্ড অডিট প্রোগ্রামিং। ব্যবস্থাপনা নিরীক্ষকের আরম্ভ পর্বে নিরীক্ষককে অবশ্যই নিরীক্ষা সূচি যাচাই করতে হবে এবং মনে রাখতে হবে নিরীক্ষা কর্মসূচির সাথে সুদৃঢ়ভাবে বিভিন্ন ধরনের যাচাই বাছাই এবং মাঝে মাঝে প্রয়োজন হলে প্রয়োজনীয় চাহিদা অনুসারে সেখানে পার্থক্য পরিলক্ষিত করতে হবে এবং নিরীক্ষককে অবশ্যই তার কল্পনা এবং বিচার বুদ্ধি প্রয়োগ করে কার্য সম্পাদন করতে হবে এবং এই জন্য তাকে নিম্নোক্ত বিষয়সমূহ কি করতে হবে, সম্যক ধারণা থাকতে হবে। সংস্থা বা অর্গানাইজেশন। ব্যবস্থাপনা নিরীক্ষকের কার্য নিরীক্ষার উপর অর্পিত হচ্ছে সেই এলাকায় উচিত সংগঠন গঠন করার অধ্যবসায় অবশ্যই হইতে হবে এবং প্রতিষ্ঠানের তালিকার সাহায্য করতে হবে এবং তাকে মনোযোগ রাখতে হবে যে ভালো প্রতিষ্ঠান নীতিমালা কি কি থাকা উচিত এবং বিদ্যমান প্রতিষ্ঠানে ভালো প্রতিষ্ঠানের নীতিমালা বিদ্যমান আছে কিনা তা দেখতে হবে এবং যদি ভালো প্রতিষ্ঠানের নিয়ম নীতিমালা বিদ্যমান না থাকে তখন সে যে প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা নিরীক্ষক করছে অবশ্যই সেই প্রতিষ্ঠানের ভালো প্রতিষ্ঠানের নিয়ম নীতি নিয়ম কারণ অবশ্যই সেখানে কি করতে হবে, প্রণয়ন করতে হবে। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরিকল্পনা এবং উদ্দেশ্য। পরিকল্পনা এবং উদ্দেশ্য। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তার দলের সদস্যবৃন্দের মধ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন করবে, পরিকল্পনা পূর্ণ বিবেচনা করবে, যা ব্যবস্থাপনা নিরীক্ষার অন্যতম একটি কৌশল। 4 নম্বর হচ্ছে নীতি সমূহ এবং চর্চা। নিরীক্ষককে এটা খুঁজে বের করা উচিত যে প্রতিষ্ঠানে কি কি নীতি বিদ্যমান আছে এবং প্রতিষ্ঠান তার সঠিকভাবে কার্যকর করা হচ্ছে কিনা সেই সম্পর্কে কি করতে হবে, অবশ্যই কি করতে হবে, বিবেচনা করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন যে আছে সেগুলো যেটা টপ লেভেল ম্যানেজমেন্ট প্রণয়ন করেছে সেগুলো সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা সে সম্পর্কে অবশ্যই ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট নিরীক্ষক যে আছে তাকে দেখতে হবে এবং তা খুঁজে বের করে তার অন্যতম একটি কৌশল। গঠনতন্ত্র ও কার্যপ্রণালী। গঠনতন্ত্র ও কার্যপ্রণালী। গঠনতন্ত্র নিয়ম নীতি কার্যপ্রণালী যদি কোনো প্রতিষ্ঠানের সমস্যা এবং বৈষম্য ও পার্থক্য থাকে তা উদ্ঘাটন করতে হবে এবং তা উন্নয়নের জন্য ব্যবস্থাপনা নিরীক্ষককে অবশ্যই কি করতে হবে, কাজ করতে হবে। অবশ্যই কি করতে হবে, কাজ করতে হবে। নিয়ন্ত্রণ। বিদ্যমান নিয়ন্ত্রণ ব্যবস্থার অসমর্থন যাচাই করতে হবে এবং যদি কোনো ধরনের দুর্বলতা পরিলক্ষিত হয়ে থাকে সেই দুর্বলতা দূরীভূত করার জন্য অবশ্যই নিরীক্ষার পরিকল্পনা বা নিরীক্ষার সূচিতে অন্তর্ভুক্ত করে তা নিয়ন্ত্রণ করতে হবে। স্বয়ংক্রিয়তা। নিরীক্ষক যে কেউ ইয়া উদ্ঘাটন করতে হবে যে উৎপাদন বা কাজের মধ্যে কোনো ধরনের লুকায়িত বাইরের পক্ষের ন্যায় এমন কিছু আছে কিনা যা উৎপাদনকে ব্যাহত করছে এবং প্রতিষ্ঠানের তার সংরক্ষিত উৎপাদন অর্জন ব্যর্থ হচ্ছে কিনা এবং প্রতিষ্ঠানের পরিকল্পনা করে তা খুঁজে বের করতে হবে এবং সম্ভাব্য দিক নির্দেশ তাকে কি করতে হবে, অবশ্যই মেনে চলতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের যে টার্গেট উৎপাদন আছে সেই টার্গেট উৎপাদন ঠিক মতো সম্পাদন করা হচ্ছে কিনা এবং যদি সম্পাদিত না হয়ে থাকে তাহলে খুঁজে বের করতে হবে কি কারণে তার টার্গেট উৎপাদন করতে পারছে না এবং খুঁজে বের করে তার সমস্যা সমাধানের জন্য অবশ্যই ব্যবস্থা নিরীক্ষককে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6 নম্বর হচ্ছে বিন্যাস করা, লেআউট। নিরীক্ষক ফলকে অবশ্যই বিন্যাস সম্পর্কে মূল্যায়ন করতে হবে এবং ই একটি উপযুক্ত কিনা তার বাস্তব সমস্যা এবং উন্নয়নের পরামর্শ প্রদান করতে হবে। কর্মী, পার্সোনাল, মানব সম্পদ
কর্মসংস্থান যথোপযুক্ত ব্যবহার করা ইত্যাদির মাধ্যমে নিয়ে আসতে হবে এবং তা মূল্যায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মান উন্নয়ন এবং তারা যদি কোনো কার্যে ব্যর্থ হয়, কেন ব্যর্থ হচ্ছে তা খুঁজে বের করে তার সমস্যা সমাধানের জন্য দরকার যদি হয় প্রশিক্ষণ, সেমিনার, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে কর্মীদের অবশ্যই কি করতে হবে, তাদেরকে ব্যবস্থাপনার কাম্য স্তরে নিয়ে যেতে হবে যা টপ লেভেল ম্যানেজমেন্ট চাচ্ছে। তারপর হচ্ছে আমাদের নিয়ম কানুন রেগুলেশন। ব্যবস্থাপনার কাজে বিভিন্ন ধরনের আইন কানুন নীতি সম্পৃক্ত রয়েছে, তাদের উপযুক্ত বর্তমান ব্যবহার মূল্যায়ন করে এবং উন্নয়নের জন্য ভবিষ্যতে মান্যতার জন্য ঘাটতি মূল্যায়ন করতে হবে। অর্থাৎ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের নিয়োজিত যে নিয়ম কানুন আছে সেই সম্পর্কে তাদেরকে অবশ্যই জানতে হবে। দায়িত্ব নির্দিষ্টকরণ, কোন একটি কাজের মূল্যায়ন করার জন্য দায়িত্ব নির্দিষ্টকরণ, স্পেসিফিকেশন অফ ডিউটি। কোন কাজের মূল্যায়ন করা হবে, নিরীক্ষা পরিকল্পনা তা নিয়ে অবশ্যই আসতে হবে। অর্থাৎ যাকে যেই পরিমাণ দায়িত্ব দেওয়া হয়েছে সেই পরিমাণ দায়িত্ব অবশ্যই সুনির্দিষ্ট করে তার ওয়ার্কিং এরিয়া কি করতে হবে, ঠিক করে দিতে হবে, যাতে ব্যবস্থাপনা নিরীক্ষক দায়িত্ব তাকে সুনির্দিষ্ট করে দিতে হবে, যা ব্যবস্থাপনা নিরীক্ষক অন্যতম একটি কৌশল। অর্থাৎ যদি দায়িত্ব নির্দিষ্টকরণ করে দেওয়া না হয়, যদি কোনো কাজ সঠিকভাবে সম্পাদিত করা না হয়, তখন কোন ব্যক্তি ওই কাজের দায়িত্ব সম্পাদনের জন্য দায়ী তা নির্ণয় করা সম্ভব হবে না। তো মূলত পক্ষে এইগুলো ছিল আমাদের নিরীক্ষার পরিকল্পনা এবং কর্মসূচি। পয়েন্টগুলো আমি আবার রিপিট করছি। সংস্থা, পরিকল্পনা এবং উদ্দেশ্য, নীতি সমূহ এবং চর্চা, গণতন্ত্র এবং কার্যপ্রণালী, নিয়ন্ত্রণ, সক্রিয়তা, বিন্যাস করা, কর্মী, নিয়ম কানুন, দায়িত্ব নির্দিষ্টকরণ। আমাদের থার্ড স্টেজ হচ্ছে ব্যবস্থাপনা নিরীক্ষকের অন্যতম কৌশল পরীক্ষা এবং পূর্ণ বিবেচনা, নথিপত্রে প্রদর্শন, ইন্সপেকশন অফ ডকুমেন্ট। ব্যবস্থাপনা নিরীক্ষক অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্যবস্থাপনার বিভিন্ন ধরনের নথি চিহ্নিতকরণ এবং সিদ্ধান্ত নিয়ম ব্যবস্থাপনার অভিজ্ঞ লক্ষ্যে পৌঁছানোর কার্যক্রম নথিপত্র বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কর্ম পরিবেশ সম্পর্কে আলোচনা। কাজের পরিবেশ কর্ম প্রদর্শনের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে, তাই ব্যবস্থাপনা নিরীক্ষককে অবশ্যই এই বিষয় সম্পর্কে জানতে হবে। অর্থাৎ কর্ম সম্পাদনের জন্য প্রতিষ্ঠানে যথোপযুক্ত পরিবেশ আছে কিনা, অর্থাৎ কর্ম পরিবেশ বলতে সেখানে কর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা আছে কিনা, অবশ্যই সেগুলো পর্যালোচনা করতে হবে। সশরীরে পরিদর্শন, ফিজিক্যাল ইন্সপেকশন। নিরীক্ষককে বাস্তবিক কিছু কাজের ধারণা নেওয়ার জন্য সশরীরে নিরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা যেতে হবে। যদি সশরীরে পরিদর্শন না করে তখন নিরীক্ষক অবশ্যই বাস্তব জ্ঞান থাকবে না এবং বাস্তবিক কোনো সমস্যার সম্মুখীন হলে তার সমাধান করতে পারবে না। চার হচ্ছে আমাদের আভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন এবং পূর্ণ বিবেচনা। আভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদনে বিভিন্ন ধরনের সমস্যা চিহ্নিত করতে হবে এবং তা ব্যবস্থাপনা কর্তৃক পূর্ণ বিবেচনা করতে হবে এবং সূক্ষ্মভাবে তার বিচার বিশ্লেষণ করে আভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন ব্যবহার করতে হবে। এবং ব্যবস্থাপনা নিরীক্ষক ইচ্ছা করলে প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আভ্যন্তরীণ নিরীক্ষার প্রতিবেদন পূর্ণ বিবেচনা করতে পারে, যা নাকি উভয় পক্ষের জন্য ফলপ্রসূ হয়ে থাকবে। নমুনা পরীক্ষা, টেস্ট এক্সামিন। ব্যবস্থাপনা নিরীক্ষককে অবশ্যই শেষ পর্যন্ত এলোমেলোভাবে বিভিন্ন ধরনের তথ্য র্যান্ডম বেসিস পরীক্ষা করতে হবে, কারণ ব্যবস্থাপনা নিরীক্ষককে সকল ধরনের তথ্য 100% যাচাই করা তার পক্ষে সম্ভব না। আদর্শ মানের সাথে প্রত্যাশিত মানের তুলনা করা।
অর্থাৎ ব্যবস্থাপনা নিরীক্ষককে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের আদর্শ মানের সাথে প্রকৃতির যে মান হয়েছে তা তুলনা করতে হবে। যেমন আমরা বলতে পারি উৎপাদনের ক্ষেত্রে যদি কোনো একটি প্রতিষ্ঠান উৎপাদনের মাত্রা নির্ধারণ করে দেয় 1000 ইউনিট, সেখানে যদি প্রকৃত ইউনিট 900 হয় বা 1200 হয়, বৃদ্ধি হওয়ার কারণ এবং হ্রাস হওয়ার কারণ তাকে অবশ্যই বের করতে হবে এবং বের করে তা পূর্ণ বিবেচনা করে তাকে পূর্ণ মূল্যায়ন করে তাকে সেখানে তাকে অবশ্যই তার মতামত প্রদান করতে হবে। আমাদের 6 পয়েন্ট হচ্ছে প্রদর্শিত কর্মের বিশ্লেষণ, বিশ্লেষণ এবং উন্নয়নে পরীক্ষা প্রদান। উন্নয়নে পরীক্ষা প্রদান, অ্যানালাইসিস অফ পারফরমেন্স অফ সাজেশন ইমপ্লিমেন্ট। অর্থাৎ নিরীক্ষাকালীন সময়ে নিরীক্ষককে অবশ্যই প্রতিষ্ঠানের দুর্বলতা চিহ্নিত করতে হবে এবং যদি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয় তবে তা সংশ্লিষ্ট পক্ষের সাথে গভীরভাবে অনুসন্ধান করতে হবে এবং তার জন্য বিভিন্ন ধরনের ভুল ত্রুটি উদ্ঘাটন করতে হবে এবং ভুল ত্রুটি উদ্ঘাটন করে তার দুর্বৃত্তি করার জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। মূলত পক্ষে এগুলো ছিল আমাদের ব্যবস্থাপনা নিরীক্ষকের কৌশল সমূহ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে আর্থিক নিরীক্ষা এবং ব্যবস্থাপনা নিরীক্ষার পার্থক্য। প্রথমে আমরা পড়ছি উদ্দেশ্য। আর্থিক নিরীক্ষকের উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক যে বিবরণী আছে বা আর্থিক যে প্রতিবেদন আছে তা সঠিকভাবে সম্পূর্ণভাবে ন্যায্যভাবে চিত্র প্রকাশ করা হয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে সুচিন্তিত মতামত প্রদান করা হচ্ছে ব্যবস্থাপনা নিরীক্ষকের আর্থিক নিরীক্ষার অন্যতম উদ্দেশ্য। ব্যবস্থাপনা নিরীক্ষকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে বিভিন্ন ধরনের কার্যাবলী মূল্যায়ন করে তাদের দোষ ত্রুটি নির্ধারণ করে দোষ ত্রুটি দূরীভূত করার জন্য কি কি ধরনের সুপারিশ প্রদান করা হবে এবং তা সমাধান করার জন্য কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নির্দেশনা দেওয়া হচ্ছে ব্যবস্থাপনা নিরীক্ষকের অন্যতম উদ্দেশ্য। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রকৃতি। আর্থিক হিসাবপত্রের সমালোচনামূলক পরীক্ষা হচ্ছে আর্থিক নিরীক্ষকের প্রকৃতি এবং ব্যবস্থাপনা নিরীক্ষকের প্রকৃতি হচ্ছে পরিচালনা ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান আভ্যন্তরীণ যে ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনা হচ্ছে তার হচ্ছে ব্যবস্থা নিরীক্ষকের প্রকৃতি। তথ্যের উৎস, আভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত আর্থিক বিবরণের তথ্য এই নিরীক্ষা করা হয়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক নিরীক্ষা করা হয়, তথ্যের উৎস হচ্ছে আর্থিক বিবরণী এবং ব্যবস্থাপনা নিরীক্ষকের উৎস হচ্ছে আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটি উৎস থেকেই তথ্যের উপর ভিত্তি করে ব্যবস্থাপনা নিরীক্ষক করা হয়। 4 নম্বর হচ্ছে পরিধি। আর্থিক নিরীক্ষকের পরিধি কেবল আর্থিক লেনদেনগুলো পরীক্ষা এবং যথাযথ যাচাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, তার পরিধি সংকীর্ণ বা ছোট। এবং ব্যবস্থাপনা নিরীক্ষকের পরিধি ব্যাপক এবং ব্যবস্থাপনা নিরীক্ষকের প্রতিটি কাজের ব্যবস্থাপনা নিরীক্ষার অন্তর্ভুক্ত রয়েছে, এই জন্য ব্যবস্থাপনা নিরীক্ষকের পরিধি অত্যন্ত ব্যাপক। আইনগত বৈধতা, যৌথ মূলধনী কোম্পানির সংস্থাকে প্রতিষ্ঠানের আর্থিক নিরীক্ষক আইনগতভাবে বাধ্য, কিন্তু ব্যবস্থাপনা নিরীক্ষক কোনো আইনগত বিধানে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবস্থাপনা নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়, যা টোটাল নির্ভর করে টপ লেভেল ম্যানেজমেন্টের উপর। 6 নিরীক্ষকের যোগ্যতা। আর্থিক নিরীক্ষকের যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং পেশাদার একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, অর্থাৎ একজন এফসিএ কর্তৃক তার আর্থিক প্রতিবেদন নিরীক্ষিত হতে হবে। কিন্তু ব্যবস্থাপনা নিরীক্ষকের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিলেও হবে অথবা না দিলেও সমস্যা নেই এবং ব্যবস্থাপনা নিরীক্ষকের জন্য অবশ্যই অভিজ্ঞ দক্ষতা সম্পন্ন নিরীক্ষক নিয়োগ দিতে হবে। মূলত পক্ষে এগুলো ছিল আমাদের আর্থিক নিরীক্ষা এবং ব্যবস্থাপনা নিরীক্ষার মধ্যে পার্থক্য। পয়েন্টগুলো আবার একটু রিপিট করছি আমি। উদ্দেশ্য, প্রকৃতি, তথ্যের উৎস, পরিধি, আইনগত বাধ্যবাধকতা এবং নিরীক্ষার যোগ্যতা। তো আমাদের আজকের নিরীক্ষা এবং
আমাদের আজকের উচ্চতর নিরীক্ষা এবং পেশাগত নৈতিকতা ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।